শহরের ভেতরে এক অদ্ভুত থমথমে আবহ। রাজপথে গাড়ির হর্ন থেমে গেছে, চায়ের দোকানে কেটলি ফুটছে নিঃশব্দে, কিন্তু মানুষের চোখে আতঙ্কের ছায়া। শাহবাগের মোড়ে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ হঠাৎ বলে উঠল, ঐক্য না হলে সবাইকে খেয়ে ফেলবে ওরা। সে জানে না এই কথাটাই আজ পুরো জাতির নিয়তি নির্ধারণ করছে। শেখ হাসিনা, যিনি 2024 সালের 5 আগস্ট পতিত হয়েছেন, আজ দিল্লির অন্ধকার কক্ষে বসে ভারতীয় কূটনীতিক আর এর এজেন্টদের সঙ্গে পরিকল্পনা করছেন। তার লক্ষ্য একটাই, আবারও বাংলাদেশে ফেরা। কিন্তু বাংলাদেশের প্রশ্ন হলো, রাজনৈতিক দল, সেনাবাহিনী আর জনতা কি এবার একসাথে দাঁড়াতে পারবে, নাকি বিভাজনের কারণে আবারও গ্রাস করবে ভারত আর হাসিনা? 5 আগস্টের পতনের পর বাংলাদেশের মানুষ ভেবেছিল এক যুগের সমাপ্তি হলো। সেদিন রাজপথে তরুণেরা নেচেছিল, বৃদ্ধরা কেঁদে ফেলেছিল স্বস্তির অশ্রু। শহীদ পরিবারের মায়েরা মনে করেছিলেন হয়তো অবশেষে তাদের সন্তানের রক্ত বৃথা যাবে না। কিন্তু একই সঙ্গে জনমনে ভয়ও রয়ে গিয়েছিল, সে কি আবার ফিরবে? পতনের আনন্দ ছিল মুক্তির আবেগে ভরা, কিন্তু প্রতিটি হাসির ভেতর লুকিয়ে ছিল আশঙ্কা। অনেকে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেছিল যেন সে আর না ফেরে। মুক্তিযুদ্ধের স্মৃতি, 90-এর আন্দোলনের রক্তাক্ত অভিজ্ঞতা সব একসাথে ফিরে এসেছিল মানুষের মনে। এই আশা আর ভয়ের দোলাচলেই জন্ম নিচ্ছে নতুন রাজনৈতিক বাস্তবতা। তবে সম্প্রতি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর সর্বোচ্চ তোড়জোড় চলছে। নানা কূটনৈতিক তৎপরতার পাশাপাশি চাঞ্চল্যকর প্রতিবেদন থেকে জানা গেছে, দিল্লিতে তাকে একটি অফিস পর্যন্ত দেওয়া হয়েছে যেন তিনি সেখান থেকেই পরিকল্পনা চালাতে পারেন। একাধিক অডিও বার্তায় হাসিনা নিজেও প্রকাশ্যে বলেছেন তিনি বাংলাদেশে ফিরবেন। এসব তথ্য এখন আলাদা আলাদা দৃশ্য হয়ে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে, যেন প্রতিটি খবরই এক একটি অশনি সংকেত। বাংলাদেশের ইতিহাস বলে দেয়, যখন জাতি ঐক্যবদ্ধ হয়েছে তখনই ঘটেছে পরিবর্তন। 1971 মুক্তিযুদ্ধে রাজনৈতিক শক্তি, সেনা ও জনতা এক হয়েছিল, জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ। 1990 ছাত্র, রাজনৈতিক দল, সেনার নীরব সমর্থন সব মিলেছিল এক বিন্দুতে, পতন হয়েছিল স্বৈরাচারের। এই ঘটনাগুলো প্রমাণ করেছে, কোনো শক্তিশালী শাসক, কোনো বিদেশি প্রভাব, কোনো ভয়াবহ দমননীতি দীর্ঘস্থায়ী হতে পারে না যদি জাতি এক হয়ে যায়। ঐক্যের শক্তি তখন হয়ে ওঠে অপ্রতিরোধ্য ঢেউ, যা ইতিহাসকে নতুন পথে ঘুরিয়ে দেয়। আজ আবার সেই প্রেক্ষাপট। পার্থক্য শুধু একটাই, এবার প্রতিপক্ষ শুধু শেখ হাসিনা নন, তার পেছনে দাঁড়িয়ে থাকা ভারতও। দিল্লির নীল নকশা আর এর অন্ধকার ছায়া বাংলাদেশকে গ্রাস করতে উদ্যত। কিন্তু ইতিহাস শেখায়, যদি জনতা, রাজনৈতিক দল আর সেনাবাহিনী এক হয়, তবে ভারতের কোনো কূটচাল টিকবে না। ঐক্য মানেই মুক্তি, বিভাজন মানেই দাসত্ব। এটাই ইতিহাসের সরল সমীকরণ। আর এই শিক্ষা ভুলে গেলে আবারও রক্ত ঝরবে, শহীদের মায়ের বুক শূন্য হবে, প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জাতির গর্ব, কিন্তু আজ তারা এক অদ্ভুত চাপের ভেতরে। একদিকে জনগণ চায় তাদের পাশে দাঁড়াতে, অন্যদিকে ভারতের হুমকি আর কূটনৈতিক চাপ। নাম প্রকাশ না করার শর্তে এক কর্নেল ঢাকার নর্থ অ্যান্ড ক্যাফেতে বৈঠকি আলোচনায় বললেন, আমরা যদি ঐক্যবদ্ধ হই, হাসিনার পথ বন্ধ হয়ে যাবে। যদি দ্বিধায় ভুগি, তবে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। সেনাবাহিনী জানে, তারা যদি জনগণ ও রাজনৈতিক শক্তির পাশে দাঁড়ায়, তবে শেখ হাসিনার প্রত্যাবর্তন অসম্ভব। কিন্তু তারা যদি নীরব থাকে, তবে ভারত হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে টুকরো টুকরো করে ফেলবে। বাংলাদেশের রাস্তাঘাটে আজও শোনা যায় হাসিনা বিরোধিতার বজ্রকণ্ঠ। এক রিকশাচালক বলল, আমরা চাই না সে আবার আসুক। এক শহীদ মায়ের সন্তান ফিসফিস করল, ঐক্য ছাড়া মুক্তি নেই। প্রবাসী বলেন, এমন বাংলাদেশ চাই না যেখান থেকে দেশে ফিরতে ভয় হবে, হাসিনার গুমের আতঙ্ক তাড়া করবে। 5 আগস্টের অভ্যুত্থানের আগে যারা বুক পেতে দিয়েছিলেন, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, তাদের পরিবারের কান্না আজও রাজপথে ভাসে। এই কান্না, এই ক্ষুধা, এই রক্তক্ষরণই আসলে শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি। রাজনৈতিক দলগুলো যদি নিজেদের স্বার্থে বিভক্ত থাকে, তবে জনগণের এই কান্নাও বৃথা হয়ে যাবে। 1975-এ শেখ মুজিবের পতনের পর যেভাবে বাংলাদেশ ছিন্নভিন্ন হয়েছিল, 1982-তে এরশাদের উত্থান হয়েছিল সেনাবাহিনীর বিভাজনের সুযোগে। আর 2007-এ সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এসেছিল রাজনৈতিক অস্থিরতার কারণে। প্রতিবারই বিভাজন ব্যবহার করেছে সুযোগ সন্ধানীরা। আজ যদি আবার বিভাজন ঘটে, তবে শেখ হাসিনা ও ভারত সেই সুযোগকে কাজে লাগাবে। প্রশ্ন একটাই, বিএনপি, জামায়াত, এনসিপি, বাম, ডান সব দল কি এবার নিজেদের ক্ষুদ্র স্বার্থ ভুলে এক হবে? কিন্তু ভয় এখানেই, যদি ঐক্য না হয়, তবে শেখ হাসিনা শুধু ফিরে আসবেন না, তার সঙ্গে ফিরবে রক্তাক্ত শাসন, নিপীড়নের দমবন্ধ অন্ধকার।
তিনি প্রতিশোধ নিতে দ্বিধা করবেন না। যারা তার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের পরিবারকে পর্যন্ত ছাড়বেন না। ফেরার পর প্রথম আঘাত আসবে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর। পুনরায় শুরু হবে গুম, খুন আর কারাগারের শৃঙ্খল। এরপর আঘাত আসবে জনগণের জীবনে। বৈদ্যুতিক বিল, দ্রব্যমূল্যের আগুন, বেকারত্ব আর দারিদ্র্যের নতুন ঝড়। আর সবচেয়ে ভয়াবহ হবে ভারতের পূর্ণ নিয়ন্ত্রণ। নদীর পানি থেকে শুরু করে সমুদ্র বন্দর পর্যন্ত সবকিছু চলে যাবে দিল্লির হাতে। শেখ হাসিনা বাংলাদেশকে এবার নিশ্চিতভাবে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবেন, যেখানে আমাদের স্বাধীনতার ইতিহাস কেবল পাঠ্য বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে। ঐক্য না হলে বাংলাদেশ পরিণত হবে আধুনিক দাসত্বে, যেখানে মানুষ কেবল টিকে থাকার জন্য বাঁচবে, স্বাধীনতা শুধু নামেই থাকবে। তাই এখন ঐক্য মানে জীবন আর মৃত্যুর প্রশ্ন। ভোরের আলো ফোটার আগে ঢাকার শহর নিস্তব্ধ। বুড়িগঙ্গার জলে হালকা কুয়াশা ভাসছে, দূরে আজানের সুর কানে আসছে। শাহবাগের প্রান্তে কয়েকজন তরুণ মশাল হাতে দাঁড়িয়ে, তাদের চোখে জল, মুখে দৃঢ় শপথ। চারিদিকে কেবল একটাই কথা ভেসে বেড়াচ্ছে, ঐক্য চাই। শহীদ আবু সাইদের মা তার ছেলের ছবিতে হাত রেখে ফিসফিস করে বললেন, বাবা তুই বৃথা মরিসনি, পুরো জাতি আজ তোর রক্তে জেগে উঠেছে। মুগ্ধর বোন খাতার পাতায় লিখল, ভাইয়া আমরা সবাই এক হব, তোমার স্বপ্ন পূরণ করব। বাংলাদেশের প্রতিটি গ্রাম, প্রতিটি শহর যেন একই সুরে গাইছে, আমরা বিভক্ত হব না। সেনাবাহিনীর এক তরুণ অফিসার বুট বাঁধতে বাঁধতে মনে মনে বলল, আমার দেশ, আমার প্রাণ, আমি তোমাকে কারো হাতে তুলে দেব না। এই আবেগ, এই মায়া, এই দেশপ্রেম একত্রে মিলেই আজ নতুন ইতিহাস রচনার ডাক দিচ্ছে। শেখ হাসিনা যদি ফেরেন, তবে তিনি প্রতিশোধের আগুন জ্বালাবেন, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার নীল নকশা বাস্তবায়ন করবেন। কিন্তু যদি ঐক্য গড়ে ওঠে, তবে তিনি আর কখনোই ফিরতে পারবেন না। বাইরে ভোরের আলো ফুটে উঠছে, মাটির গন্ধে ভেসে আসছে নতুন দিনের অঙ্গীকার। জাতির হৃদয়ে স্পষ্ট হচ্ছে একটাই শপথ, ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ হারাতে পারবে না।